সৌরভ গাঙ্গুলি কয়েকদিন আগে আমাকে বলছিলেন যে উনি ভাত খান না, রুটিও খান না। আপনিও তো ভাত রুটি প্রায় 40 বছর খাচ্ছেন। 40 বছরে ভাত রুটি খেলামটা কোথায়? 20 বছর খাই না। 40 বছরে ভাত রুটি খেলামটা কোথায়? 20 বছর খাই না। আসলে এরকম ভণ্ড আপনি সব জায়গাতে পাবেন, রাজনৈতিকভাবে আমি বলছি। ভোট আসছে তাই তো দাদু আসছে আবার বঙ্গে, টাকলা মোটা অমিত ব্রাদার আসছে যে তার সঙ্গে। না না সিরিয়াসলি বলছি, অমিত দা সঙ্গে আসবে কিনা এটা আমি বলতে পারবো না, কিন্তু ভোট আসছে তাই দাদু আসছে। ইলেকশন ইজ ইকুয়ালস টু দাদু, দাদু ইজ ইকুয়ালস টু ইলেকশন। তমলুকের জনগণ এনাকে এমনি এমনি 70,000 ভোটে হারিয়ে দেয়নি। মিথ্যেবাদী ছোট লোক একখানা, মিথ্যে কথা বলছি। নমস্কার বন্ধুগণ, আবার চলে এলাম তৃণমূলী নেতা নেত্রীদের আরো একটা নতুন ভেলকির ভিডিওটা নিয়ে বটে। তবে আজকের এই ভিডিওতে মূলত আপনারা দেখতে পাবেন যে মমতা ব্যানার্জিকে বেশ কয়েকটা বছর ধরে মিডিয়ার লোকেরা কিভাবে ফোলাচ্ছে, আর সেই সঙ্গে দেবের অংশ যিনি দেবাংশু, তেনার লাফানো ঝাপানোটাও দেখতে পাবেন আজকের এই ভিডিওতে। তাহলে চলুন বেশি পেঁয়াজের পঞ্চায়েতি না করে আজকের এই ভিডিও শুরু করা যাক নাকি। সৌরভ গাঙ্গুলি কয়েকদিন আগে আমাকে বলছিলেন যে উনি ভাত খান না, রুটিও খান না। আপনিও তো ভাত রুটি প্রায় 40 বছর খাচ্ছেন না। 40 বছর খাচ্ছেন ভাই, সত্যি এনারা পারেও বটে। মমতা ব্যানার্জি নাকি 40 বছর ভাত রুটি খাচ্ছেন না। আমার তো মনে হয় নিউজ 18 বাংলার কাছে সঠিক তথ্য নেই। মমতা ব্যানার্জি ভাত রুটি 40 বছর না, প্রায় 400 বছর খান না। 40 বছরে ভাত রুটি খেলামটা কোথায়? 20 বছর খাই না। 20 বছর খাই না। দেখুন, মিথ্যে কথা বলারও তো একটা লিমিট রাখা উচিত, তাই না? মানুষ মিথ্যে কথা কেন বলে বা কখন বলে? যখন কোনো বিপদে আপদে পড়ে। কিন্তু না, আমাদের মাননীয়া কারণে অকারণে মিথ্যে কথা বলেন। এই যে একটু আগে বললেন না যে উনি নাকি 40 বছর না 20 বছর ভাত রুটি খান না। আর এই ভিডিওটা দেখুন, যেখানে মমতা ব্যানার্জি নিজেই ট্যাংরা মাছ দিয়ে ভাত খাচ্ছেন। চল্লিশ বছরে ভাত রুটি খেলামটা কোথায়? 20 বছর খাই না। 20 বছর খাই না। এমন মিথ্যে কথা বলে কি লাভ যেটা পরে মানুষ জানতে পেরে যায়? তাছাড়া আমি তো এটাই খুঁজে পাই না, যদি আমি মানুষজনেদের কাছে সত্য কথা বলে ভালোবাসা পাই, তাহলে আমার মিথ্যে কথা বলার কি প্রয়োজন আছে ভাই? সঠিক বলেছেন। এই প্রশ্নের উত্তরে যে উনি 20 বছর ভাত রুটি খান না, তাহলে কি খেয়ে বেঁচে আছেন, যখন এই প্রশ্নটা ওনাকে কাউন্টার করা হয় না, দেখুন উনি কি বলছেন। 20 বছর খান না, 20 বছর ভাত রুটি খান না, কি খান তাহলে? ডাল বলবো কেন? ঠিকই তো, উনি বলবেনই বা কেন? কারণ উনি যা খায় সেটা কি বলার মতো এখন কিছু আছে বলুন তো? কিন্তু ওনাদের দল যেগুলো খায় সেগুলো কিন্তু বাংলার মানুষ খুব ভালোভাবেই জানে যে ওনার দলের লোকেরা আসলে কি খায়। সেই জন্য তো এই ধরনের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে। পায়খানা নোংরা বলে ওরা খায় না, লোহা শক্ত বলে খায় না, তাছাড়া ভাত ভাজি সব খেয়ে হজম করে দিচ্ছে। ইট বালি পাথর গরু কয়লা কোনো কিছুই ছাড় দেয় না। সৌরভ বলেছে সৌরভ কি খায় না, সৌরভ তো কিচ্ছু খায় না বলে দিয়েছে। দেখো বোঝো অবস্থা, সৌরভ নাকি কোনো কিছুই খায় না, তাহলে কি উনি হাওয়া খেয়ে আছেন নাকি? না, সৌরভ তো কিচ্ছু খায়। ভাই সিরিয়াসলি, সৌরভ কোনো কিছু না খেয়ে কি করে বেঁচে আছে? ভাই যেই চ্যানেলের এটা হচ্ছে মেন শো, টপ শো, সেই শোয়ে এরকম কমেডি চলছে। এটা বলতে পারেন আমার দোষ, আমি একটু গাধা টাইপের লোক আছি। আর শুধু এখানেই শেষ নয়, ওই সময় ওখানে উপস্থিত থাকা 2 মহিলার মধ্যে একজন মহিলা মমতা ব্যানার্জিকে এবার কি প্রশ্ন করছে একবার দেখুন, আর মমতা ব্যানার্জি তার জবাবে ঠিক কি উত্তর দিচ্ছে সেটা একবার না হয় শুনুন। মানে আপনি কিভাবে এত ফিট থাকেন ম্যাডাম? মানে এটা তো এই আমি ফিট কিনা আমি জানি না, বাট আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে, আমি মনে করি আমার কবিতাতেও লেখা আছে, অনেকে কবিতা আমার হাতের সামনেই আছে, যে আমি যখন হাঁটি আমার মাথা হাঁটি। বোঝো অবস্থা, মানে আমি আপনি প্রত্যেকেই হাঁটাচলা করলে আমাদের পা হাঁটে, কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশ্বের প্রথম ব্যক্তি যিনি হাঁটলে তেনার মাথা হাঁটে। মানে ওনার মাথায় কি 2-4টে পা লাগানো আছে নাকি? বুঝি না বাপু। যখন হাঁটি আমার মাথা হাঁটি। আমি একটু গাধা টাইপের লোক আছি। আর আমি যদি না হাঁটি আমার একটু ইরিটেশন হয়। হাঁটলে আমার মনটা শান্ত থাকে, আমার হৃদয়ের দরজাটা খোলা থাকে। হাঁটলে আমি পরিশ্রম বেশি করতে পারি, হাঁটলে আমি কি বলবো, অনেক বেশি মনে রাখতে পারি।
এতক্ষণে যা বলে আসছিল ঠিক ছিল। হ্যাঁ, হাঁটলে অবশ্যই শরীর ভালো থাকে, মন ভালো থাকে, কাজে মন বসে। ইনফ্যাক্ট যারা একটু মোটা সোটা লোক রয়েছেন, যেনাদের একটু ফ্যাট বেশি রয়েছে, তেনারা সকাল সকাল উঠে যদি হাঁটাচলা করে তাহলে তেনাদের অনেকটাই ফ্যাট কমে, কোলেস্টেরল কমে। সেই জন্য আমিও বলবো যে প্রত্যেক দিন সকালবেলা আপনারা উঠুন, আলস্যতা না করে একটুখানি হাঁটুন, দেখবেন শরীর ভালো থাকবে। তো যাই হোক, তা এরপরে আমাদের মাননীয়া আরও কি বলছেন সেটা একবার আপনারা শুনুন। এবং হাঁটতে হাঁটতেই আমি কিন্তু যত কাজ করার করি, একদম। ফাইল সই করা থেকে শুরু করে, ফাইল দেখা থেকে শুরু করে, কোশ্চেন রিপ্লাই থেকে শুরু করে, লেখা থেকে শুরু করে, গান থেকে শুরু করে সব কিছু আমি হাঁটতে হাঁটতেই করি। সব কিছু মানে ব্যাপারটা বুঝুন, সব কিছু মানে A to Z উনি যা কাজবাজ করেন উনি হাঁটতে হাঁটতেই করেন। এই বসুন তো, বসুন, আপনারা সব জায়গায় গিয়ে এরকম করেন, বসুন। তো যাই হোক, এবারে দেবের অংশ যিনি দেবাংশু, অনেকে আবার তেনাকে চটি ভক্ত বলেও ডাকে। তো গর্ব করে চটি চাটি, আমার কোনো অসুবিধা নেই। তো চলুন এবারে ইদানিং ওনার লাফানো ঝাপানোটা একটু দেখবো। ভোট আসছে তাই তো দাদু আসছে আবার বঙ্গে, টাকলা মোটা অমিত ব্রাদার আসছে যে তার সঙ্গে। না না, সিরিয়াসলি বলছি, অমিত দা সঙ্গে আসবে কিনা এটা আমি বলতে পারবো না, কিন্তু ভোট আসছে তাই দাদু আসছে। ইলেকশন ইজ ইকুয়ালস টু দাদু, দাদু ইজ ইকুয়ালস টু ইলেকশন। তমলুকের জনগণ এনাকে এমনি এমনি 70,000 ভোটে হারিয়ে দেয়নি। মিথ্যেবাদী ছোট লোক লোক একখানা, মিথ্যে কথা বলছি। ভোট আসছে তাই দাদু আসছে। এখন জুন মাস, আগামী বছর ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মেতে তো ভোট শুরুই হয়ে যাবে। ফলে ভোট যত এগোবে দাদু ডেলি প্যাসেঞ্জারই যত। ভোটের সময় আপনারাও প্রচার করতে আসাম ত্রিপুরা কেন গিয়েছিলেন? পকেটে ব্লেড নিয়ে? তুমি পকেটে ব্লেড নিয়ে কি করছিলে? দুয়ারে পকেট মার চালু করতে গেছিলে নাকি প্রকল্প? মিথ্যেবাদী ছোট লোক লোক একখানা। এই দাদু বাঙালির দুঃখ কষ্টে সারা বছর খোঁজ রাখেন না, ঝড়ে ঝাপটায় আমপানে পনিতে খোঁজ রাখেন না, কিন্তু ইলেকশনে মাটন খেতে ঠিক চলে আসেন। ইলেকশনের সময় দাদু যদি মাটন খেতে আসে, তাহলে আপনারা আসাম ত্রিপুরা ইলেকশনের সময় কি করতে যান? ডিম ভাত খেতে? দেশের প্রধানমন্ত্রী পশ্চিমবঙ্গে আসার অধিকার নেই, বুঝুন অবস্থা। পশ্চিমবঙ্গে ভোট প্রচারে এলে এই যত সব তৃণমূলীদের সমস্যা হয়, আর এই তৃণমূলগুলো যে ভোট প্রচার করতে আসাম ত্রিপুরা যাবে তখন এদের কোনো অসুবিধে নেই। এই দাদু বাঙালির দুঃখ কষ্টে সারা বছর খোঁজ রাখেন না, ঝড়ে ঝাপটায় আমপানে পনিতে খোঁজ রাখেন না, কিন্তু ইলেকশনে মাটন খেতে ঠিক চলে আসেন ইলেকশনের আগের বছর থেকে। ঝড় ঝাপটা আমফানে সাধারণ গরিব মানুষের খোঁজ রাখে না। তো আপনি বোধহয় এটা খোঁজ রাখেন না যে আমফানের সময় 1000 কোটি টাকা সহযোগিতা করেছিল, যেটা তৃণমূলের নেতারা দুর্নীতি করে নয়ছয় করে দিয়েছে। আমফানের ত্রাণে দুর্নীতির অভিযোগে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ নেতৃত্ব। আর শুধু তাই নয়, 2011 থেকে 2025 অবধি আমাদের এই বাংলায় যা চুরি আর দুর্নীতি হয়েছে তার যদি একটা লিস্ট বানানো হয় তাহলে একটা ফদ্দ তৈরি হয়ে যাবে। টিএমসি মানে কি? টিতে টাকা, এমতে মারা আর সিতে কমিটি। টাকা মারা কমিটি। এমন গুত্তনি না। ভোট আসছে তাই তো দাদু আসছে আবার বঙ্গে, টাকলা মোটা অমিত ব্রাদার আসছে যে তার সঙ্গে। না না, সিরিয়াসলি বলছি, অমিত দা সঙ্গে আসবে কিনা এটা আমি বলতে পারবো। ভাই, দেবাংশু ভট্টাচার্য একটু র্যাপ করতে ভালোবাসেন, সেই জন্য তো লাফিয়ে ঝাঁপিয়ে এমন ভাবে কথাগুলো বলছে যেন কোনো নেড়ি কুত্তা ওনাকে তাড়া করেছে। মিথ্যেবাদী ছোট লোক লোক একখানা, মিথ্যে কথা বলছি। দেবাংশু ভট্টাচার্য ছোট্ট করেই অনেক কথা বলে ফেললেন যে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুধুমাত্র ভোট এলেই বঙ্গে আসেন, সাধারণ মানুষের কথা ভাবেন। তা বলছি যে আপনারা কত সাধারণ মানুষের কথা ভাবেন? আপনারা কোথায় দিনের পর দিন সভা করছেন? আপনারা তো ভোট এলেই আপনাদের নেতা মন্ত্রী শান্ত্রী এবং আপনাদের ওই তৃণমূলের নেত্রীরা, তেনারা তো সাইকেল চালাতে পারে কিনা জানি না, তবুও সাইকেল নিয়ে ভোট প্রচার করতে বেরিয়ে পড়ে। সাইকেলে প্রচারে যাদবপুর কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সায়নী ঘোষ, সঙ্গে রয়েছেন বিধানসভার অধ্যক্ষ তথা স্থানীয় বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়। মিছিলে প্রচুর সংখ্যক মহিলাদের উপস্থিতি। আর শুধু সায়নী ঘোষই নয়, এবারে এদিকের চমক দেখুন। মানে ছোটবেলা থেকে আমরা জেনে এসেছি যে চুল কেটে একটা সেলুন খোলা যায়, কিন্তু এই দিদিকে দেখুন, এই দিদি মোটামুটি অভিপ্রায় নিয়ে এসছে যে চুল কেটেই ভোটে জিতবে। চুল কাটা, চুল রিবন্ডিং, খোপা বাঁধা, চুল সিল্কি, বিনা ব্যথায় অত্যাধুনিক মেশিনের সাহায্যে নাক চলে আসুন রূপসী বিউটি পার্লারে। ओ भाई मारो मुझे, मारो मारो मुझे, मारो मारो नहीं, ये मजाक हो रहा है। एक सेकंड यार, मजाक। আর এভাবে করে একবার ভোটে জেতার পর কিভাবে সাধারণ মানুষের মাথার উপরে উঠে নাচতে হয়, আর কিভাবে একজন থানার ওসিকে গালমন্দ করে তাকে নিচু দেখাতে হয়, অনুব্রত মণ্ডলকে না দেখলে জানতেই পারতাম না। অনুব্রত মণ্ডল তৃণমূলের নেতা, একজন থানার ওসিকে কি কি গালমন্দ করেনি।
বউ মা আর বলতে পারছি না। দেখুন ভাইরাল অডিও ক্লিপ শোনাবো, বীরভূমের একটি ভাইরাল অডিও ক্লিপ জানিয়ে এই মুহূর্তে তোলপাড় তৃণমূল এবং প্রশাসনে। আর সেই অডিও ক্লিপ পোস্ট করেছেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। যে অডিও ক্লিপটি ভাইরাল হয়েছে তাতে একজনকে অনুব্রত মণ্ডল নাম নিয়ে বোলপুরের আইসিকে হুমকি দিতে শোনা যাচ্ছে। শুনবো সে অডিও ক্লিপ। হ্যালো, হ্যাঁ বলুন। তোর পশু ডেপুটেশন নিয়ে তোর বাংলো পড়তে যাব, তোকে বার করে নিয়ে আসবো। বল 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 বল। হ্যালো, আপনি কি বলছেন? আমি অনুব্রত মণ্ডল বলছি। তোর বউ দারুণ দেখতে, আপনাকে নিয়ে এসছে। এটা 1 নম্বর কথা তো বাংলার কোনো সাধারণ মানুষের তার নিজের থানার আইসিকে এরকম গালমন্দ করার কোনো সাহসই নেই। কারণ তেনারা জানেন একটা থানার আইসিকে কোনো যদি একটা হুমকি দেওয়া হয়, গালমন্দ করা হয়, তাহলে সেই থানার আইসি তার কি 12টা বাজতে পারে। কিন্তু ইনি হচ্ছেন অনুব্রত মণ্ডল, কেষ্ট মণ্ডল। এনার পক্ষে সব কিছুই সম্ভব। ইনি যেমন একটা থানার আইসিকে হুমকি দিতে পারেন, গালাগাল করতে পারেন, পরে সেই অডিও ক্লিপটা ভাইরাল হয়ে গিয়ে যখন একটা তাকে চাপের মুখে পড়তে হয়, তখন অতি সহজেই তিনি ক্ষমাও চেয়ে নিতে পারেন। নিজের রাগ সামালতে পারি না, এটা স্বাভাবিক। আমি বলেছি, এর জন্য আমি দুঃখিত, আমি ক্ষমা প্রার্থী। যদি স্বাভাবিক আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয়, তার জন্য আমি দুঃখিত। দেখুন, কেউ যদি না জেনে বুঝে নিজের অজান্তে ভুল করে থাকে, পরে যে সে যদি ক্ষমা চায়, তাকে ক্ষমা করে দেওয়া যেতেই পারে। কিন্তু কেউ যদি জেনে শুনে শুধুমাত্র দাপটের জোরে সে যদি একটা অন্যায় করে থাকে, পরে যে সে যদি ক্ষমা চায়, তাহলে তেনাকে কি অতি সহজেই ক্ষমা করে দেওয়া যায়? আপনারা কি বলেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। যাই হোক, আবারও আমরা দেবাংশু ভট্টাচার্যর দিকে আসব। দেবাংশু ভট্টাচার্য কয়েকদিন আগে এবিপি আনন্দে গিয়ে অনেক বাতেলা মেরেছে। তো ওই দিন ওখানে গিয়ে শিক্ষকদের ইমোশন নিয়ে ঠিক কি বলেছেন দেবাংশু ভট্টাচার্য, সেটা আমরা একটু এবার শুনবো। মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্সোনালি টার্গেট করার পর তো চুপ করে থাকা যায় না। গালি তো আমাদের হয় না, আমাদের জুতো তো নোংরা হয়। এখন বুঝতে পারলাম কি করে এত চাটছে। আমরা প্রত্যেকে চাই যে যোগ্যরা আছেন তারা প্রত্যেকে স্কুলে ফিরে যান। আমাদের সমাজে মাস্টারমশাইদের স্থান অন্যরকম। হ্যাঁ ভাই, আমাদের সমাজে শিক্ষকদের স্থান অন্যরকম। সেই জন্যই তো আজ শিক্ষকরা অর্ধনগ্ন অবস্থায় রাস্তায় নেমে প্রতিবাদ করছে। আমাদের সমাজে শিক্ষকদের স্থান অন্যরকম বলেই না তেনারা যখন কোনো একটা আন্দোলন করেন, তো তেনাদের উপর লাঠিচার্জ করা হয়, তেনাদেরকে লাথি মারা হয়, তেনাদের আবার কারো মাথা ফাটিয়ে দেওয়া হয়, ঠ্যাং ভেঙে দেওয়া হয়, তাই না? আমাদের সমাজে শিক্ষকদের স্থান অন্যরকম। মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলার সময় বারবার একটা শব্দ ব্যবহার করেছেন, সসম্মানে তারা ফিরে যাক। আহারে, কি শিক্ষকদের সম্মান নিয়ে ভাবছেন? বলছি, যখন অবৈধভাবে চাকরি দেওয়া হচ্ছিল, তখন মনে ছিল না যে কোনোভাবেই যদি একটা ধরা পড়ি, কোনোভাবেই যদি একটা গড়বড় হয়, তাহলে সমস্ত শিক্ষকের মান সম্মান নিয়ে টানাটানি হবে? তখন মনে ছিল না। এখন এসেছে শিক্ষকদের সম্মান নিয়ে ভাবনা চিন্তা করতে। ফলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে বেশি ইতিহাস ভূগোল ঘাটাঘাটি করে লাভ নেই। হ্যাঁ, আজকের দিনে দাঁড়িয়ে বেশি ইতিহাস ভূগোল ঘাটাঘাটি করার কোনো দরকার নেই। কারণ ইতিহাস ভূগোল ঘাঁটতে গেলেই তো চুরি, দুর্নীতি, কারচুপি এগুলো সব বেরিয়ে পড়বে না? কিন্তু যখন আমার বিরোধীরা বক্তব্য রাখছেন, তারা একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করেন। সুমনদার একটা অভিযোগ প্রায় আমাদের প্রতি থাকে যে আমরা বক্তব্য রাখতে গিয়ে ভারত ভ্রমণে বেরোই, ইতিহাসে যাই। এখন দুঃখের বিষয় হচ্ছে, আমরা ভারত ভ্রমণে ইতিহাসে যদি না যাই, তাহলে আমার উল্টো দিকের যে বক্তারা আমাকে এতক্ষণ ধরে গালাগালি করলো, মানুষের তো একটু দ্রুত এখনকার দিনে এত ইস্যু আসে, মানুষ একটার পর একটা ইস্যু আস্তে আস্তে অনেক সময় পুরনো ইস্যু রিকল করতে পারেন না। তাই এটা রাজনৈতিক দল হিসাবে আমাদের কর্তব্য মানুষকে মনে করিয়ে দেওয়া যে যারা আমাদের দিকে আঙুল তুলে আছে, তাদের 3টে আঙুল কিভাবে তাদের দিকে ঘুরে আছে। তো সেই প্রসেসটা একটা রাজনৈতিক দলেরই কর্তব্য। ফলে তার জন্য ভারত ভ্রমণও করতে হয়, কখনো কখনো অতীতেও যেতে হয়। সুমনদার কাছে আগাম ক্ষমা চেয়ে নিচ্ছি সেই কারণে, কিন্তু ওগুলো কিচ্ছু বলবো না। আমাদের বিশ্বাস মমতা বন্দ্যোপাধ্যায় যে অ্যাপিলটা করেছেন সেটা মাথায় রেখে প্রত্যেকে পরীক্ষায় পার্টিসিপেট করবেন। দেবাংশুবাবু বললেই আর তেনার নেত্রী বললেই যেনারা বুদ্ধিমান শিক্ষকরা রয়েছেন, তেনারা আশা করি কেউ চাকরির পরীক্ষাতে বসতে চাইবেন না। এটা দেবাংশুর মাথায় ঢুকিয়ে নেওয়া উচিত। এবং প্রত্যেকে তিনি যে বার্তাগুলো দিয়েছেন সেগুলো মাথায় রেখে ভবিষ্যতের পদক্ষেপগুলো করবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে যে কটা বার্তা দিয়েছেন, প্রত্যেকটা শুধুমাত্র আমাদের শিক্ষক শিক্ষিকাদের স্বার্থেই দিয়েছেন, তার বাইরে গিয়ে আর একটা কথা বলেননি। আমাদের শিক্ষক শিক্ষিকাদের স্বার্থেই দিয়েছেন, তার বাইরে গিয়ে আর একটা কথা বলেননি। এত চাটছে।
আমার বিশ্বাস তারা যথেষ্ট বুদ্ধিমান না হলে তো শিক্ষকতার জায়গায় যেতে পারতেন না, কারণ তাদের মতো মানুষেরাই আমাদের তিলে তিলে করে তুলেছেন। এখানে আমরা যারা বসে আছি প্রত্যেককে শিক্ষক শিক্ষিকা, মা বাবার পরে যদি কেউ গড়ে থাকেন শিক্ষক শিক্ষিকারা, ফলে আমরা বিশ্বাস করি তারা যথেষ্ট বুদ্ধিমান, এবং বুদ্ধিমান যদি হন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দিতে চেয়েছেন সেইটুকু বুঝে নিতে পারবেন তারা। আমার এটা আসলে এই রাজ্যের সুপ্রিমো তিনি ঠিক কি করতে চাইছেন চাকরিহারা শিক্ষকরা কিন্তু অলরেডি জানতে পেরে গেছে, বুঝতে পেরে গেছে। যেখানে এই রাজ্যের সুপ্রিম তার লেটেস্ট স্পিচে এটা বলেছেন যে অযোগ্যরা যেনারা রয়েছেন তিনাদেরকে কোথাও না কোথাও চাকরি দিয়ে দেওয়া হবে, কিন্তু তিনি যোগ্যদের কথা একবারও সেখানে বলেননি। একটা কথা আমাকে এখানে বলতেই হবে, সেটা হচ্ছে টাকা নিয়ে চাকরি বলে একটা কথা হলো, টাকা নিয়ে চাকরি, টাকা নিয়ে চাকরি। দেখুন, টাকা দিয়ে চাকরি হয়েছে এটা প্রমাণ করার দায়িত্ব তো সিবিআই ছিল, কিন্তু আপনারা আমাকে বলুন আজ অব্দি একটা কোর্টের একটা জাজমেন্ট টাকা নিয়ে চাকরি করেছে তৃণমূলের মন্ত্রীরা এই কথাটা বলেছে? একটা জাজমেন্ট, একটা কোর্ট? সত্যি সত্যি ভাই এনারা চটির নেশায় আসক্ত। মিথ্যেবাদী ছোট লোক একখানা। না তা না হলে এনারা এত তাড়াতাড়ি কি করে ভুলতে পারে? ভাই সুপ্রিম কোর্ট প্রমাণ পেয়েছে বলেই না 2016 পুরো প্যানেলটা আজকে পুরো বাতিল দিয়ে দিল। আর 2011 থেকে 2025 অবধি সরকারে কে আছে, কারা সরকারের মাথায় বসে আছে? তো যেনারা সরকারের মাথায় বসে আছে, যেনারা এসএসসি চালায়, তিনারাই তো এই কারচুপিটা করেছে, অবৈধভাবে নিয়োগটা করেছে। কি বলে? হ্যাঁ, সিবিআই এবং সুপ্রিম কোর্ট তৃণমূলের কোনো নেতার নাম নেয়নি, তাই বলে এই নয় যে তৃণমূলের নেতা এই নিয়োগ দুর্নীতিতে কোনোভাবেই যুক্ত নয়। গোটা বাংলার মানুষ এখন জেনে গেছে। আর তাছাড়া কুণাল বাবু, যিনি কিনা তৃণমূলের মুখপাত্র, তিনি তো নিজেই একটা নিউজ চ্যানেলে বসে বলেছেন যে পার্থ চট্টোপাধ্যায় টাকা তুলছে, এটা নাকি দল জানতো। কিন্তু তারপরেও এই দেবাংশু রামের মুখ থেকে শুনতে হচ্ছে যে সিবিআই আর সুপ্রিম কোর্ট তো তৃণমূলের কোনো নেতার নাম নেয়নি। ভাই কোনো একটা কথা যে কিভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলতে হয় তা না এই তৃণমূলের নেতা নেত্রীদের কাছ থেকে না শেখা উচিত। টাকা দিয়ে চাকরি হয়েছে এটা প্রমাণ করার দায়িত্ব তো সিবিআই ছিল, কিন্তু আপনারা আমাকে বলুন আজ অব্দি একটা কোর্টের একটা জাজমেন্ট টাকা নিয়ে চাকরি করেছে তৃণমূলের মন্ত্রীরা এই কথাটা বলেছে? পরেশ অধিকারীর মেয়ে চুরি করে চাকরি পেয়েছিল, এটা আদালতের রায় কি রায় নয়? মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে ভাইজি নাকি বৃষ্টি মুখোপাধ্যায় বীরভূমের চুরির চাকরি ছাঁটাই হয়েছে, এটা আদালতের রায় কি রায় নয়? যে চুরির টাকা, চাকরি বিক্রির টাকা কোনো সিপিএম এর হোলটাইমারের বান্ধবীর খাটের তলা থেকে পাওয়া যায়নি, পাওয়া গেছে তৃণমূল কংগ্রেসের শিক্ষামন্ত্রীর বান্ধবীর খাটের তলা থেকে। আমি জিজ্ঞেস করছি, 34 বছর বামফ্রন্ট সরকারের সময় মমতা বন্দ্যোপাধ্যায় এমনকি টালার ট্যাঙ্কে গরু ভাসছে বলেও মিছিল করেছিল, কিন্তু সিপিএম টাকা নিয়ে চাকরি বিক্রি করছে এই বলে মমতা বন্দ্যোপাধ্যায় বামফ্রন্ট সরকারের সময় কবে একটা মিছিল করেছিলেন আমাকে দেখানো হোক। মমতা বন্দ্যোপাধ্যায় সেই সময় মাথায় উকুন হলেও সিবিআই তদন্ত চাইতেন, কিন্তু নিয়োগে দুর্নীতি হচ্ছে তার জন্য সিবিআই তদন্ত মমতা বন্দ্যোপাধ্যায় কবে চেয়েছেন বামফ্রন্ট সরকারের সময়? আমি উদাহরণ দেখতে চাই। এটারও দায়টা আমাদের। সত্যি বাংলার মানুষের কাছে আমরা ক্ষমা চাই। একবার জিপটা দেখতে চাই আপনার, কতটা মোটা আর কতটা পাতলা হয়ে গেছে। যাই হোক বন্ধুগণ, আজকের এই ভিডিওটি অনেকটা লম্বা হয়ে গেছে বটে, সেই জন্য আজকের ভিডিও এখানেই শেষ করছি। তাই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে একটা করে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ফিরছি এরকম আরও অন্যান্য ইন্টারেস্টিং কন্টেন্টের ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।